বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা এসএলএসটির রিটেন এক্সাম কমপ্লিট করে ক্র্যাক করে তারা ইন্টারভিউ দিতে যাবে, এবং ইন্টারভিউ যখন দিতে যাবে ইটস অল অ্যাবাউট স্পিকিং কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি, আর তোমার বিষয়গত জ্ঞানের গভীরতা সেখানে দেখা হবে। তো সেই জায়গা থেকে তোমরা যারা কথা সাহিত্য স্পেশালের স্টুডেন্ট আছো তাদের জন্য তো বটেই, প্লাস সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, সমস্ত ইন্টারভিউ প্রার্থীদের জন্য, চাকরি প্রার্থীদের জন্য আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকের ক্লাসে আমি আলোচনা করব বাংলা সাহিত্যের কিছু বেসিক কালজয়ী উপন্যাস সম্পর্কে, যে উপন্যাসগুলো সম্পর্কে না জানলে বাংলা সাহিত্যের ছাত্র বা ছাত্রী হিসেবে তোমার কিন্তু জ্ঞানের ভিতটা একটু নড়বড়ে বলেই প্রমাণিত হবে। আমি ভীষণ সহজ, ভীষণ বিখ্যাত যে উপন্যাসগুলো ছাড়া বাংলা সাহিত্যের আলোচনা অসম্পূর্ণ সেই রকম কিছু নাম আমার সঙ্গে আজকে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি পেছনে রয়েছে নামগুলো। সমস্ত বিষয়ে আলোচনা করব। এই উপন্যাসগুলো থেকে কী ধরনের প্রশ্ন আসবে, ইন্টারভিউয়ার কেমন ধরনের প্রশ্ন করবেন, তার উত্তর তোমাকে কিভাবে দিতে হবে, কোন কোন দিকগুলো থেকে প্রিপারেশান রেডি রাখবে ইন্টারভিউ বা কথা সাহিত্য সম্পর্কে। প্রথমেই বলি, যারা কথা সাহিত্য স্পেশাল তাদের কাছে একটা প্রশ্ন আসে স্বাভাবিক, স্পেশাল পেপার কি? যেই তুমি বলবে কথা সাহিত্য স্পেশাল, কি পড়তে ভালো লাগে, ছোট গল্প না উপন্যাস? যারা ছোট গল্প বলবে তারা ছোট গল্প সম্পর্কে সাফিসিয়েন্ট নলেজ রেখে তারপরেই বলবে। যারা বলবে উপন্যাস পড়তে ভালো লাগে, এমনিতেও যদি প্রশ্ন করা হয় ইন্টারভিউতে যে বাংলা সাহিত্যের কোন জায়গাটা সব থেকে পড়তে ভালো লাগে, অনেকেই খুব একটা কমন উত্তর দিয়ে থাকে উপন্যাস পড়তে ভালো লাগে। কোন কোন উপন্যাসগুলো আপনি পড়েছেন, বাংলা সাহিত্যের কোন কোন উপন্যাসগুলো আপনার পড়া আছে, কিছু উপন্যাসের নাম বলুন। তখন একটা বলে থেমে গেলে তো হবে না। বাংলা সাহিত্য হাজার হাজার রচনায় পরিপূর্ণ, সেখানে কিছু, বেশ কিছু অন্তত তোমাকে পড়ে রাখতে হবে বা তার সম্পর্কে নলেজ নিয়ে রাখতে হবে। পড়া নেই, চিন্তা নেই, আজকে কিছু নলেজ দেব যে জ্ঞানটার দ্বারা তোমরা অন্তত ইন্টারভিউটা অতিক্রম করতে পারো। প্রথমেই বলবো পথের পাঁচালী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী প্রকৃতি কেন্দ্রিক উপন্যাস। উপন্যাসটা সম্পর্কে সামগ্রিক তথ্য জেনে রাখতে হবে। কি কি জানবে আগে চলো বলি। প্রথমেই দেখো ওপরে কি লেখা হয়েছে, কালজয়ী উপন্যাস। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আমরা কালজয়ী কিছু উপন্যাস নিয়ে আলোচনা করব। কালজয়ী মানে কি? বাংলা সাহিত্যে যে উপন্যাসগুলো বিখ্যাত, বাংলা সাহিত্যে যে উপন্যাসগুলো প্রচণ্ডভাবে পপুলার, কালজয়ী বলতে আমরা বেসিক্যালি তাদেরকেই বুঝবো। তো পথের পাঁচালী, তুমি পথের পাঁচালী সম্পর্কে কি জানবে? এক নম্বর, তুমি পথের পাঁচালী সম্পর্কে জানবে উপন্যাসটার মূল বিষয়বস্তু কিসের ওপর ভিত্তি করে রয়েছে। সেখানে তোমাকে জানতে হবে যে পথের পাঁচালী প্রকৃতি কেন্দ্রিক একটি উপন্যাস। প্রকৃতি এবং মানব জীবন এই দুটোর মধ্যে সম্পর্ক সূত্র, যোগসূত্র স্থাপনকারী একটা রচনা। পথের পাঁচালীতে বিভূতিভূষণ দেখাচ্ছেন যে কিভাবে হতদরিদ্র পরিবারের সন্তানেরা প্রকৃতির সান্নিধ্যে নিজের মধ্যেকার যে মানবতার গুণগুলি তার বিকাশ সাধনে তৎপর হচ্ছে। মূল চরিত্র কারা জানতে হবে। আর কি জানতে হবে? আর জানতে হবে হচ্ছে উপন্যাসটার মধ্যে দিয়ে কোন ধরনের বার্তা সমাজকে দিচ্ছেন ঔপন্যাসিক। পথের পাঁচালী এরকম নামটা কেন হলো বলুন তো, প্রশ্ন আসতে পারে। প্রতিনিয়ত আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে যাচ্ছি, এবং এই চলে যাওয়া, এই প্রবাহিত হওয়াই জীবনের ধর্ম। জীবন কখনো থেমে থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে জীবনও প্রবাহিত হয়, এক পথ থেকে অন্য পথে গিয়ে আমরা পড়ি। সেই চলার পথে কত রকম ভাবনা চিন্তা আমাদের মনের মধ্যে ক্রমশ উত্থিত হয়, জাগরিত হয়, আবার কখনো বা ডুবে যায়। তো এই যে ভাবনা চিন্তার প্রবাহ, যেটাকে আমরা এক কথায় বলতে পারি কথকতা, পাঁচালী, যেটাকে আমরা বলতে পারি আমাদের জীবনের কাহিনী, সেই জীবন কাহিনী বা পথে চলার পাঁচালী আমাদেরকে শোনাচ্ছেন বিভূতিভূষণ, অপু, দুর্গা এবং তাদের বাবা মা এই চরিত্রগুলোর মধ্যে দিয়ে। তাহলে চলো এবার এই যে উপন্যাসগুলো আমি লিখেছি পেছনে, এই উপন্যাসগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করা যাক। তার মধ্যে তোমরা অনেকেই লক্ষ্য করছো যে কিছু উপন্যাসে দেখো একটা গ্রিন কালারের টিক দেওয়া আছে। এই ব্যাপারটা কি একটু ভালো করে শুনে নাও। পথের পাঁচালী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, পুতুল নাচের ইতিকথা, গৃহদাহ, চোখের বালি, শ্রীকান্ত প্রথম পর্ব, শেষের কবিতা এবং কপালকুণ্ডলা, এই উপন্যাসগুলোর অলরেডি আমার চ্যানেলে ভিডিও করে আপলোড করে দেওয়া আছে। এই উপন্যাসগুলো সম্পর্কে যারা একটা ধারণা পেতে চাইছো তাদেরকে বলবো, আমি চ্যানেলের ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই প্রত্যেকটা ভিডিওর 15 থেকে 20 মিনিটের কম্প্যাক্ট আলোচনা দেখে যেতে পারো। যে আলোচনাটা দেখলে তোমাদের কিন্তু এই যে
উপন্যাসগুলো, এই উপন্যাসগুলো সম্পর্কে সামগ্রিক ধারণা তোমাদের মনে জন্মাবে। তোমরা উপন্যাসের চরিত্র, বিষয়বস্তু এগুলো সম্পর্কে কিন্তু একটা ধারণা পেয়ে যাবে, যেটা ইন্টারভিউয়ের সময় তোমাদেরকে হেল্প করবে। এবার এখানে লেখা আছে এমন কিছু উপন্যাস যেগুলো সম্পর্কে আলোচনা আমার ভিডিওসে করা নেই বা আমি করিনি আগে, সেইগুলো সম্পর্কে আমি সংক্ষেপে 2-4 কথা বলছি যাতে করে তোমাদের নলেজটা একটু বাড়ে। প্রথমেই আছে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ নামক উপন্যাস। তো এই আনন্দমঠ উপন্যাসটা কি বিশেষত্ব রয়েছে না, আনন্দমঠ উপন্যাসটা বেসিক্যালি সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা। তৎকালীন সময়ে ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনের একটা প্রবল জোয়ার এসেছিল এবং সেই সময় ইংরেজ সরকারের যে একটা সাম্রাজ্যবাদী নীতি তার বিরুদ্ধে ভারতবাসীরা, ভারতীয় বিপ্লবীরা ভারতীয় স্বাধীনতার মন্ত্রে তারা জাগরিত হয়ে উঠেছিল এবং একটা অদ্ভুত কিন্তু সাজাত্যবোধ, মানে নিজের জাতির প্রতি ভালোবাসা, নিজের স্বদেশের প্রতি ভালোবাসা তখন বেড়ে উঠেছিল মানুষের মধ্যে। সেই ধরনের ভাবনা চিন্তার প্রকাশ এখানে করা হয়েছে। তো আনন্দমঠ উপন্যাসের প্রধান চরিত্রদের মধ্যে রয়েছে সত্যানন্দ, ভবানন্দ, জীবানন্দ, মহেন্দ্র প্রমুখ পুরুষ চরিত্র এবং কল্যাণী, শান্তি প্রমুখ নারী চরিত্র। এছাড়াও অসংখ্য চরিত্র এবং প্রত্যেকটা চরিত্রের পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়া, দেশাত্মবাদী চিন্তাভাবনা, দেশাত্মবোধক ভাবনা চিন্তা, জাতীয়তাবাদের উন্মেষ আনন্দমঠ উপন্যাসের মূল বিষয়বস্তু। এছাড়া এই উপন্যাসের প্রধান একটা বিশিষ্টতা হলো এই উপন্যাসের মধ্যেই, উপন্যাসটার ভেতরেই গান হিসাবে প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন বন্দে মাতরম সঙ্গীতটি। তো বন্দে মাতরম সঙ্গীতের মূল আকর গ্রন্থরূপে কিন্তু আনন্দমঠ উপন্যাসের একটা গুরুত্ব রয়েছে। এরপর চলে যাব পদ্মা নদীর মাঝি উপন্যাস প্রসঙ্গে। পদ্মা নদীর মাঝি এই উপন্যাসটি একটি আঞ্চলিক উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রথম প্রশ্ন এখান থেকে তোমাদেরকে করা হতে পারে যে পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কোন জাতীয় উপন্যাস? তোমরা বললে আঞ্চলিক উপন্যাস। আঞ্চলিক উপন্যাস কাকে বলে বা এর কয়েকটা বৈশিষ্ট্য বলুন, এইরকম ধরনের প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে আসতে পারে। তো আঞ্চলিক উপন্যাস বলতে আমরা সাধারণত সেই রকম উপন্যাসকে বুঝবো যে ধরনের উপন্যাসের মধ্যে একটা নির্দিষ্ট কোনো অঞ্চলের লোকাল কালার থাকে, একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষদের জীবনাচরণ পদ্ধতি, তাদের শিক্ষা সংস্কৃতি, তাদের লোকাচার, তাদের অন্ধবিশ্বাস, তাদের কুসংস্কার, তারা কিভাবে সমাজের মধ্যে নিজেদের গোষ্ঠীকে সমাজের অন্যান্য শ্রেণী অপেক্ষা পৃথক করে রাখতে সক্রিয় হয় বা রাখে, এই ধরনের বিষয়বস্তু কিন্তু সেখানে গুরুত্ব পায়। তো আঞ্চলিক উপন্যাসে সবসময় একটা নির্দিষ্ট অঞ্চলের জনজাতির তাদের সংস্কৃতি, তাদের লোকাচার, তাদের কালচার, তাদের শিক্ষা অশিক্ষা, কুশিক্ষা হোক বা কুসংস্কৃতি হোক, খারাপ সাংস্কৃতিক দিকগুলো হোক, কুসংস্কার হোক, সেগুলো ফুটে ওঠে বা সেগুলোকে তুলে ধরা হয়। তো সেই জিনিসটা আঞ্চলিক উপন্যাসে থাকে। তো পদ্মা নদীর মাঝি উপন্যাসে আমরা দেখব পদ্মা নদী তীরবর্তী যে ধীবর পল্লী, ধীবর মানে হচ্ছে মাঝি মাল্লা, যাদের কাজই হচ্ছে হয় মাছ ধরা নয়তো নৌকো চালানো, নদী সংক্রান্ত নৌকা সংক্রান্ত কাজ যারা করে তাদের পাড়া। তো সেই পাড়াতে কিভাবে করে কুবের, গণেশ, ধনঞ্জয়, হোসেন মিয়া এই চরিত্রগুলোর মধ্যে দিয়ে একটা ঘটনা আবর্তিত হচ্ছে এবং কিভাবে করে দেখানো হচ্ছে যে এই পদ্মা নদীর তীরবর্তী মাঝিদের জীবনাচরণ পদ্ধতি, তারা কিভাবে বেঁচে থাকে, তারা কিভাবে করে নিজেদের জীবন কাটায়, তাদের দারিদ্র, দুঃখ, অসহনীয় কষ্টের সঙ্গে, রোগের সঙ্গে লড়াই করে তাদের বেড়ে ওঠা, এই সমস্ত বিষয় পদ্মা নদীর মাঝিতে বর্ণনা করা হচ্ছে। প্রধান চরিত্র অবশ্যই কুবের, তার সঙ্গে রয়েছে নারী চরিত্র রূপে মালা, কুবেরের স্ত্রী, কপিলা, কুবেরের শালিকা সম্পর্কে। তো এই সমস্ত চরিত্রগুলোর একটা টানাপোড়েন, সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক টানাপোড়েন উপন্যাসে রয়েছে। তো পদ্মা নদীর মাঝি উপন্যাসটার বিষয়বস্তু, মূল চরিত্র তোমাদেরকে জেনে যেতে হবে। এছাড়া ধরো এখানে রয়েছে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, পুতুল নাচের রীতিকথা তো বললাম, ভিডিও দেওয়া আছে, দেখে নেবে। হাঁসুলি বাঁকের উপকথা, হাঁসুলি বাঁকের উপকথাও একটি আঞ্চলিক উপন্যাস, সেখানেও একটা নির্দিষ্ট অঞ্চলের লোকাল কালার আমরা দেখতে পাই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাঁকের উপকথা। কাহার সম্প্রদায়ের কোপাই নদী তীরবর্তী যে কাহার পাড়া, সেই কাহার পাড়ার ভাব ভাবনা, চিন্তা চেতনা, তাদের সংস্কার কুসংস্কার, তাদের মধ্যেকার রঙের খেলা, যেটাকে তারা তাদের ভাষায় বলছে অঙের খেলা, অর্থাৎ যৌন চেতনা, এই সমস্ত কিছু নিয়ে হাঁসুলি বাঁকের উপকথা অপূর্ব সুন্দর উপন্যাস। তার সঙ্গে উপন্যাসে যুক্ত হয়েছে দুই কালের দ্বন্দ্ব। এখানে বনোয়ারি একটি কালের প্রতিনিধি, সে পুরাতন কালকে আঁকড়ে ধরে থাকতে চায়, সে পাড়ার মোড়ল, সে পাড়ার মাথা। আরেকদিকে রয়েছে করালি, সে নতুন কালের প্রতীক, সে নতুন কাল, নতুন জীবন, নতুন জনচেতনাকে আবাহন করতে চায় তাদের পাড়ায় বা কাহারদের জীবনের মধ্যে। তো এই বনোয়ারি আর করালির দ্বন্দ্ব গোটা উপন্যাসে একটা দ্বান্দ্বিক পটভূমি সৃষ্টি করেছে। আমরা দেখতে পাই পুরাতন কাল চলে যায়, নতুন কাল আসে,
এই দুটো কালের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় অনেক ক্ষেত্রেই। সেই দ্বন্দ্বটা এখানে দুটো চরিত্র দেখিয়েছে, একজন বনওয়ারি, একজন করালি। এছাড়াও পাখি চরিত্র, উপকথার বুড়ি সুচাঁদ চরিত্র এই কাহিনীতে বা এই উপন্যাসে খুব গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত চরিত্রগুলোকে নিয়ে অপূর্ব সুন্দর একটা আধিদৈবিক, আধা লৌকিক আর আধা পরলৌকিক জগৎ যেন সৃষ্টি করেছেন তারাশঙ্কর এই উপন্যাসে। তো এই সম্পর্কে একটা সংক্ষিপ্ত তথ্য জেনে রাখতে হবে। এরপর চলে যাব নেক্সট গোড়া উপন্যাস প্রসঙ্গে। আমি গোড়া উপন্যাসটা সম্পর্কে দু চার কথা বলবো। গোড়া উপন্যাসটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি মহাকাব্যিক উপন্যাস, যে উপন্যাসে জাতীয়তাবাদী ধ্যান ধারণার প্রকাশ ঘটতেও কিন্তু আমরা দেখি। গোড়া উপন্যাসের প্রধান চরিত্র, এই গোড়া চরিত্রটা প্রাথমিকভাবে হিন্দুত্ববাদের ধ্বজা ধারণকারী এক যুবক, যে নিজেকে একদম বর্ণ হিন্দু বলে জানে এবং সে নিজে পৈতে ধারণ থেকে শুরু করে গঙ্গা স্নান, আহ্নিক থেকে শুরু করে হিন্দু ধর্মের যাবতীয় পালনীয় নিয়ম, যে সেই নিয়মগুলোকে সে অঙ্গাঙ্গিভাবে, আক্ষরিকভাবে পালন করে। তার বন্ধু বিনয়, সে যেন কিছুটা হলেও একটু শিথিল, সে মানবতাকে সাপোর্ট করে বা মানবতার পক্ষে চলে। তাই আমরা দেখি যত সহজে বিনয় সুচরিতাদের পরিবারের সঙ্গে মিলে যেতে পারে বা সুচরিতাদের পরিবারের প্রতি তার একটা যে সফট কর্নার সেটা প্রথম দিকে প্রকাশিত হয়, সেটা গোড়ার কিন্তু প্রথম দিকে হয় না। অনেক বড় উপন্যাস, গল্প তো এইভাবে করে বলা সম্ভব নয়, আমি জাস্ট সংক্ষেপে বিষয়বস্তুটা বলছি। এখানে গোড়ার এই যে প্রচণ্ড পরিমাণে একটা হিন্দুত্ববাদী ধ্যান ধারণা, জাতীয়তাবোধের একটা বিকাশ তার মধ্যে হয়েছিল প্রথম দিকে, সেইটা একসময় ভেঙে পড়বে যখন সে জানতে পারবে সে আদৌ কোনো হিন্দু ঘরের সন্তানই নয়। তার মা আনন্দময়ী দেবী, তিনি একটি আইরিশ ইংরেজের পরিত্যক্ত সন্তানকে নিজের সন্তান রূপে প্রতিপালন করেছিলেন। গোড়া প্রকৃতপক্ষে ইংরেজদের ঘরের সন্তান, অন্য জাতের সন্তান। সেই শিশুটি পিতৃমাতৃহীন অবস্থায় যখন পতিত হয়েছিল, সে তার যখন বাবা মা মারা গিয়েছিল একটা অ্যাক্সিডেন্টে, তখন কিন্তু আনন্দময়ী তাকে সন্তান রূপে নিজের বুকে তুলে নিয়েছিলেন। গোড়াকে জন্ম দেওয়ার পরেই তার মা মারা যান। প্রচণ্ড তখন রাষ্ট্রনৈতিক বিপর্যয় চলছে চারিদিকে। সেই সময় আনন্দময়ী গোড়া নিজের ছেলে করে মানুষ করেছেন। গোড়া বুঝতে পারে সে এতদিন কত বড় ভুল করে এসছে। প্রকৃতপক্ষে সবার ওপরে মানবতা সত্য। রবীন্দ্রনাথ ঠাকুরেরও এটাই মূল বক্তব্য ছিল এই উপন্যাসটার মধ্যে দিয়ে, যেটা তিনি প্রকাশ করতে চেয়েছিলেন, যে জাতপাত, যে কোনো রকম ধর্ম, তার ওপরে, সবার ওপরে সত্য হচ্ছে মানবতা। সেদিন যদি আনন্দময়ী গোড়াকে নিজের ছেলে বলে বুকে টেনে না নিতেন, জাতপাতের দোহাই দিয়ে তাকে দূরে ঠেলে দিতেন, তাহলে হয়তো গোড়া আজকে বেঁচেই থাকতে পারতো না। পরবর্তীকালে বড় হয়ে গোড়া হিন্দুত্ববাদের দম্ভে ভুলে অন্যান্য জাতকে ঘৃণা করেছে, অন্যান্য জাত সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছে, কিন্তু পরবর্তীকালে সে অনুভব করেছে যে মানবতার থেকে বড় আর কোনো জাত পৃথিবীর বুকে নেই। তো মানবতাই হচ্ছে সব থেকে বড় জাত, মানুষের ওপর আর কিছু নেই। তো প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও সংকীর্ণ জাতীয়তাবাদী ধ্যান ধারণা পছন্দ করতেন না। তিনি বৃহৎ আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী ছিলেন, তিনি বিশ্ব সৌভ্রাতৃত্ববোধে বিশ্বাসী ছিলেন। সেই বিশ্বাস তিনি গোড়া উপন্যাসের মাধ্যমে প্রকাশ করেছেন কোথাও একটা গিয়ে। এরপর বলবো, এখানে রয়েছে গৃহদাহ শেষের কবিতা, যার ভিডিও দেওয়া আছে। ঘরে বাইরেটা নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলছি। ঘরে বাইরে উপন্যাসও রবীন্দ্রনাথ দেখিয়েছেন। ঘর এবং বাহির, অর্থাৎ অন্তঃপুর এবং বাহির মহল, এই দুটোর মধ্যে মেলবন্ধন ঘটাতে গিয়ে কখনো কখনো কেমনভাবে গণ্ডগোল উপস্থিত হয় এবং সেই গণ্ডগোলের বাইরে বেরিয়ে কিভাবে আমরা মানবতার সত্যতাকে প্রতিষ্ঠা করতে পারি। ঘরে বাইরে উপন্যাসের প্রধান চরিত্র নিখিলেশ, সন্দীপ এবং বিমলা। নিখিলেশ আর বিমলা বিবাহিত স্বামী স্ত্রী। তো স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও তাদের মধ্যে ভাবনা চিন্তার কোথাও একটা অমিল হয়তো বা ছিল মনে মনে। সেই কারণেই সন্দীপ যখন তার জাতীয়তাবাদের দোহাই দিয়ে বিপ্লবাত্মক কর্মকাণ্ডের জয়ধ্বজা উড়িয়ে তাদের অন্তঃপুরে প্রবেশ করলো নিখিলেশের বন্ধুরূপে, অর্থাৎ স্বামীর বন্ধুরূপে, তখন হঠাৎ করেই বিমলা নিজের স্বামীর থেকে বেশি এই স্বামীর বন্ধুটির যে ধ্যান ধারণা, মতাদর্শ, সেটাকে সমর্থন করতে শুরু করলো। তো এইভাবে ঘরে বাইরে উপন্যাসে বিমলা প্রাথমিকভাবে তার স্বামীর বন্ধু সন্দীপের আত্মম্ভরিতাপূর্ণ কথা এবং প্রচুর বাগাড়ম্বর দেখে সাময়িকভাবে মোহিত হয়ে পড়লেও পরবর্তীকালে সে কিন্তু আবার পুনরায় নিজের পথে ফিরে আসে, অর্থাৎ নিজের ভুল বুঝতে পারে। এবং নিখিলেশ তার যে স্থির মত, তার যে জাতীয়তাবাদী চিন্তাভাবনা, স্বদেশ চিন্তা, সেটা সবসময় ছিল সৃজনাত্মক, সংগঠনমূলক, সেইটাতে সে স্থির থাকে এবং সন্দীপের ওই ধ্বংসাত্মক ক্রিয়াকলাপে কখনোই সে সামিল হতে চায় না। সন্দীপ জাতীয়তাবাদ বলতে বোঝে বিদেশি দ্রব্য বর্জন, বিদেশি কাপড় জামা পুড়িয়ে দেওয়া, কিন্তু নিখিলেশের ভাবনা চিন্তা সম্পূর্ণ উল্টো। নিখিলেশ ভাবে যে বিদেশি দ্রব্য বর্জন করলে বা পুড়িয়ে দিলেই আমার দেশের জনগণের উন্নতি করা সম্ভব নয়। যতক্ষণ না আমার দেশ স্বাবলম্বী হচ্ছে, যতক্ষণ না আমার দেশ নিজে নিজে সমস্ত দ্রব্য উৎপাদনে পুরোপুরিভাবে
সমৃদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিলিতি দ্রব্য পুড়িয়ে দেওয়া মানে শুধু শুধু সেই দ্রব্যগুলিরই ক্ষয় সাধন করা এবং নিজের দেশের মানুষকে দরিদ্র থেকে আরও দারিদ্রতার চরম সীমায় ঠেলে দেওয়া। তাই নিখিলেশ কিন্তু সংগঠনাত্মক কথা ভাবে, সে কিন্তু গড়ে তোলার কথা বলে। দেশকে ভালোবাসা মানেই বিদেশকে ধ্বংস করা বা বিদেশি জিনিস ধ্বংস করা নয়, দেশকে ভালোবাসা মানে দেশকে সমৃদ্ধির চরম শিখরে গড়ে তোলা। তো ঘরে বাইরের এই কনসেপ্টটা অপূর্ব সুন্দর, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের পল্লী চিন্তা, তার স্বদেশ চিন্তাকে ব্যক্ত করে। নিখিলেশের মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে যেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজের বক্তব্য প্রকাশ করতে চেয়েছেন, যেটা তিনি দেশের জন্য ভাবছেন, যেটা তিনি দেশের জন্য করতে চাইছেন, সেই ধরনের ভাবনা। তো ঘরে বাইরের মতাদর্শ খুব ভালো করে দেখে যাবে, পড়ে যাবে। এরপর নেক্সট চলে যাব হচ্ছে জাগরি উপন্যাস প্রসঙ্গে। বাংলা সাহিত্যের পরিপ্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ একটি উপন্যাস জাগরি, চেতনা প্রবাহমূলক উপন্যাস। জাগরি উপন্যাসটি লেখা সতীনাথ ভাদুরীর। এটি একটি চেতনা প্রবাহমূলক উপন্যাস, স্ট্রিম অফ কনসাসনেস। 4টি চরিত্র, বিলু, নীলু, বাবা, মা, 4জন জেলেরই 4টি ভিন্ন ভিন্ন অংশে রয়েছে। শুধুমাত্র নীলু রয়েছে জেল গেটের বাইরে। নীলু অর্থাৎ ছোট ভাই, সে রয়েছে জেল গেটের বাইরে। বিলু রয়েছে ফাঁসি সেলে, পরের দিন তার ফাঁসি হবে, ফাঁসির আসামি বিলু। তার মা রয়েছেন অওরাত কিতায়, তার বাবা রয়েছেন আপার ডিভিশন ওয়ার্ডে। এই 4টি চরিত্র ওই একটা রাতে তাদের গোটা জীবনটা নিয়ে কি ভাবছে, প্রত্যেকের মগ্ন চেতনা, তাদের মনের কথা উপন্যাসের বিষয়বস্তু রূপে গড়ে উঠেছে। গোটা উপন্যাসটা জেলের ভেতর বসে ভাবনা চিন্তা নিয়ে লেখা বলে উপন্যাসটার আরেকটা ধরন বা জাত হতে পারে কারা উপন্যাস, কারাগারে বন্দি অবস্থায় লেখা উপন্যাস। তো স্ট্রিম অফ কনসাসনেসের উপন্যাস, চেতনা প্রবাহ রীতির উপন্যাস, কোথাও কোথাও মনস্তাত্ত্বিকতাও আছে বলা হয়, এবং কারা উপন্যাস। জাগরি উপন্যাসটা কিন্তু বিষয়বস্তু বেশ ইউনিক বা আলাদা। শেষ পর্যন্ত কিভাবে করে বিলুর যে ফাঁসির অর্ডার, সেই ফাঁসির অর্ডারটা লাঘব হয়ে গেল, মানে ফাঁসি তার হলো না, শেষ পর্যন্ত সেই খবর এলো। কিন্তু ওই এক রাতে তাদের ভাবনা চিন্তার মধ্যে কত পরিবর্তন এসছে, কত অদ্ভুত উপায়ে বাবা বাবার মতো করে ভাবছেন, মা মার মতো করে ভাবছেন। একদিকে গান্ধীবাদী চিন্তা চেতনায় অপার বিশ্বাস বাবার মনে, অপরদিকে বিলু বা নীলুর মধ্যে অন্য ধরনের রাজনৈতিক চিন্তাভাবনা, সেটা গ্রো করছে। এই সমস্ত কিছু নিয়ে লেখা জাগরি খুব একটু জটিল ধরনের উপন্যাসের যে গতি প্রকৃতি, ভালোভাবে একটু বিষয়বস্তুটা দেখে যাবে। নেক্সট হচ্ছে অরণ্যের অধিকার। বাংলা সাহিত্যের অন্যতম একজন বিখ্যাত নারী ঔপন্যাসিক মহাশ্বেতা দেবীর লেখা। উপন্যাসের নাম থেকেই বোঝা যাচ্ছে দলিত, অন্তজ, মুন্ডারি সম্প্রদায়কে নিয়ে লেখা উপন্যাস। উপন্যাসের মূল চরিত্র বিরসা মুন্ডা, যে শুধুমাত্র যেন একটি পুরুষ মানুষ মাত্র নয়, মুন্ডা বিদ্রোহের নেতা মাত্র নয়, মুন্ডাদের কাছে যেন স্বয়ং ভগবান সমান। লেখিকা বলছেন মুন্ডাদের কাছে সে ধরতি আবা, সে পৃথিবীতে এসছে উলগুলানের জন্য। উলগুলান মানে হচ্ছে বিদ্রোহ, বিদ্রোহ করো। এবং এই বিদ্রোহের দ্বারা যারা ইংরেজ, যারা শোষণ করছে, শুধু ইংরেজ নয়, ইংরেজরা আর দিকুরা। অরণ্যের অধিকারে ভাষা ভীষণ সুন্দর, ভাষার মধ্যে খুব মিষ্টি মুন্ডারি ভাষা, যে তার ব্যবহার, আদিবাসীদের ভাষার ব্যবহার, সেই ভাষা রয়েছে। আদিবাসীরা বড় লোকেদেরকে বলে দিকু। এই দিকুরা আর পুলিশরা, এরা সকলে মিলে যেভাবে করে ওই আদিবাসী মুন্ডাদের জীবনকে একদম ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে, তাদের অরণ্যের অধিকারকে কেড়ে নিয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদী হচ্ছে এই বিরসা মুন্ডার মুন্ডারি বিদ্রোহ। সে উলগুলানের আগুনে সবাইকে মাতাতে এসছে। তার বাবা, মা এবং আশপাশে আরও অন্যান্য চরিত্র নিয়ে বিরসা মুন্ডা একাই যেন অপূর্ব সুন্দর একটা মহাকাব্যের নায়ক হয়ে উঠেছে অরণ্যের অধিকার উপন্যাসের মধ্যে দিয়ে। অমূল্য আব্রাহাম চরিত্রটা এখানে খুব গুরুত্বপূর্ণ। অমূল্যের ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আমরা উপন্যাসে অনেক ঘটনা, অনেক পরিস্থিতি, অনেক বিষয়বস্তু সম্পর্কে জানতে পারি। এবং গোটা উপন্যাসটাতেই বিদ্রোহের কথা, দরিদ্র নিপীড়িত মানুষের উঠে আসার কথা এবং একটি সাধারণ, অতি সাধারণ ছেলের ভগবান হয়ে ওঠার কথা বর্ণনা করেছেন মহাশ্বেতা দেবী। তো অরণ্যের অধিকার প্রকৃতপক্ষে নিম্নবর্গীয় আদিবাসী মুন্ডারি সম্প্রদায়ের মানুষদের নিজের মাটির অধিকার। অরণ্য তাদের মা, অরণ্য তাদের মাটি, সেই মাটির অধিকার পাওয়ার জন্য তাদের লড়াই, তাদের রক্ত ঘাম ফেলা লড়াই এখানে বর্ণিত হয়েছে অপূর্ব সুন্দর সাহিত্য গুণসম্মত ভাষায়। প্রচুর গানের ব্যবহার, প্রচুর ধরনের মুন্ডারি শব্দের ব্যবহার উপন্যাসটিকে আরও বাস্তবসম্মত করে তুলেছে। তো মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার বাংলা উপন্যাসের ধারার অন্যতম শ্রেষ্ঠ একটি আঞ্চলিক উপন্যাস বা অন্যতম শ্রেষ্ঠ একটি প্রতিবাদী উপন্যাস রূপে বিখ্যাত হয়ে রয়েছে। তো মোটামুটিভাবে আমি কিছু উপন্যাস নিয়ে আজকে চেষ্টা করলাম আলোচনা করতে,
যাদের মনে হচ্ছে যে আরও ভালো করে তারা ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাও, আমার তরফ থেকে ইন্টারভিউর প্রিপারেশন দেওয়া হচ্ছে, রেকর্ডেড ক্লাস দেওয়া হচ্ছে, ডেমনস্ট্রেশনের ক্লাস যারা আমার থেকে পারচেস করতে চাও খুব ন্যূনতম মূল্যের বিনিময়ে ডেমনস্ট্রেশনের ক্লাস তারা পারচেস করতে পারো। যাদের মনে হচ্ছে একদমই ডেমো দিতে পারবে না, তারা আমি ডেমনস্ট্রেশন নিজে রেকর্ড করে দিয়ে দিচ্ছি, দেখে দেখে ডেমো দিতে পারো। তো তোমরা যারা মনে করছো সরাসরি আমার কাছে ভর্তি হয়ে ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাও, ইন্টারভিউ সম্পর্কে প্রচুর বিষয়ে ধারণা পেয়ে বা কিভাবে ইন্টারভিউর প্রিপারেশন নেবে সেই ধাঁচটা জেনে ইন্টারভিউ দিতে চাও, তাদের জন্য বলবো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। নাম্বারটা হচ্ছে 8293588959। তো এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো যারা মনে করছো প্রিপারেশন ভালো হচ্ছে না বা আরও বেটার করতে চাও তাদের জন্য। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।